সমস্যা কি? আমাকে না জ্বালালে ভালো লাগে না? তৎক্ষণে যুথি ওভাবে জড়িয়ে থাকা অবস্থায় বলল, হুম। যার মানে তাকে তার না জ্বালালে ভালো লাগে না। আরিশ যুথির শুনে ওর কানে মৃদু কামড় দিতেই যুথি ওভাবে আরিশের বুকে আরেকটু সিটিয়ে গেল। আরিশ যুথিকে বিছানায় বসিয়ে ওর পাশে বসে গাল দুটো হাতের মধ্যে আবদ্ধ করে সমস্ত মুখমণ্ডলীতে একে একে চুমু দিয়ে ঠোঁটে হালকাভাবে চুমু খেয়ে বলল, আমার রুমে, আমার বুকে স্থান তোর। এখানেই তোর শুরু, এখানেই সীমাবদ্ধ মৃত্যু পর্যন্ত। বলে খাবার প্লেটটা সামনে এনে খাবার মেখে যুথির মুখের কাছে ধরতেই যুথি ছোট্ট করে হাঁ করে খাবারটা মুখে নিয়ে মনে মনে গম্ভীর পুরুষের দিকে তাকিয়ে বলল, আপনি বলুন আর না বলুন, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ফারির কথাই হয়তো সত্যি। কিছু মানুষ ভালোবাসা প্রকাশ করতে জানে না। তবে তাতে কি হয়েছে? আপনি আপনার ভালোবাসার কথা নাই বলতে পারেন, কিন্তু আমি তো আমার ভালোবাসার কথা আপনাকে প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমি বলবো আমার ভালোবাসার কথা আপনাকে। তারপর না হয় দুজনের এক হওয়া যাবে। ততক্ষণে না হয় আমাকে একটু সময় দেন। সময়টা সকাল 11:22। খানবাড়ির সকলের মুখে হইচই, বড়দের রান্নার বিভিন্ন আইটেম, বাড়ির মেয়েদের গিফট নিয়ে কাড়াকাড়ি, সব মিলিয়ে যেন একটা খুশির আমেজ চলছে। সাইফুল খান সে তো একবার এক মেয়ের দিকে তাকাচ্ছে তো আরেকবার আরেক মেয়ের দিকে তাকাচ্ছে। সামনে পাশের পেছনে সবাই গিফটের জন্য গোল হয়ে বসে আছে। উনি এটা দেখে একটা লাগেজ টেনে খুলতে খুলতে সবাইকে উদ্দেশ্য করে বলেন, গিফট কিন্তু সবার জন্য এনেছি, তবে ছোট থেকে বড়দের দেওয়া হবে। এবার সিরিয়ালে দাঁড়াও। উনি কথাটা বলতে দেরি, কিন্তু ওদের সত্যি সত্যি লাইন দিতে দেরি হলো না। সাইফুল খান ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মনে হয় তাও মারা যায়, কিন্তু বড় মেয়েগুলোকে এমন করতে দেখে উনি আবারও হাসলেন। অতপর ভাবলেন মেয়েগুলো কেমন বড় হয়েও বাচ্চা বাচ্চা রয়ে গেল। উনি সবার জন্য আনা গিফট একে একে সবার হাতে দিয়ে বললেন, রোদ আম্মু, হ্যাঁ আব্বু বলো। আমার পাশে বসো। উনি এটা বলতেই রোদ ছোট ছোট পায়ে হেঁটে ওনার কাছে বসতেই উনি আবারও বললেন, আমার ছোট্ট ফানি কই, তুমি আমার এই পাশে বসো। ফারিও বাবার ডাকে দৌড়ে গিয়ে অন্য পাশে বসতেই উনি দু মেয়েকে দুগালে আগলে দুজনের মাথায় চুমু খেয়ে বললেন, আমার সোনার মায়েরা ভালো আছে তো? কতদিন পর পাখিদের মুখ দেখলাম। সাইফুল খানকে মেয়েদের এমন বুকে নিয়ে ভালোবাসতে দেখে মুহূর্তেই ভিজে উঠে দুজোড়া চোখ। আর সেই চোখ জোড়া আর কারো নয়, বরঞ্চ ইভার আর যুধির। আজ তাদের বাবা তাদের মাঝে যদি থাকতো তাহলে সেও তো এভাবেই তাদের আদর করত। সাইফুল খান রোদ ফাড়িকে আদর দিয়ে যখন ইভাদের ডাকবে তখন ওদের দিকে তাকাতেই দেখে ওদের চোখে পানি। এটা দেখে উনি অবাক হয়ে ওদের ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ওদের ইশারায় ডেকে বললেন, এদিকে আসো আমার মামুনি। উনি ডাকতেই ওরাও ছোট ছোট পায়ে ওনার কাছে আসতেই উনি ওদের বুকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন। তোমাদের চোখে পানি কেন মা? ওনার কথায় ওরা শুধু মাথা নাড়ালো, যার মানে না এমনিতেই। উনি সব গিফট একে একে সবাইকে বুঝিয়ে দিয়ে ফ্রেশ হয়ে রুমে চলে গেলেন। আজ 5 তারিখ, 7 তারিখ ইভার গায়ে হলুদ, 8 তারিখ মেহেন্দি অনুষ্ঠান, 9 তারিখে বিয়ে। তাই বিয়ের প্রায় বন্ধ ব্যবস্থার শুরু হয়ে গেছে। কাকে কি দাওয়াত দেয়া হবে ভাইয়েরা মিলে প্রায় লিস্ট করে ফেলেছেন। এখন ঘরের কর্ত্রীদের পালা বাকি। ওনাদের বাপের বাড়ির লোকেদের কিভাবে কি দাওয়াত দেবেন সেটাই ওনাদের ডেকে জিজ্ঞাসা করছেন। একে একে সবাই সবার আত্মীয় স্বজনদের কথা জানিয়ে যে যার কাজে গেছেন। তখন মাহমুদ খান সবাইকে এক জায়গায় ডেকে বললেন, সেজো ভাই যেহেতু দেশে ফিরেছে, তাই তোমাদের সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। মাহমুদ খানকে সিরিয়াস ভঙ্গিতে কথা বলতে দেখে সবাই গোল হয়ে বসল। উনি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বললেন, সেজো ভাই কিংবা বড় ভাই, তোমাদের কোনো আপত্তি না থাকলে রোদ আম্মুকে আমার আদিফের বউ করতে চাই। কথাটা বলে উনি মুচকি হাসলেন। ওনার কথায় সবাই অবাক হয়ে এক একজনের দিকে তাকিয়ে থাকতেই সাইফুল খান বললেন, আলহামদুলিল্লাহ, রাফি বাবার মতো ছেলে আমার মেয়ের জন্য পেলে তো কথাই হবে না। তাছাড়া ওদের সম্পর্কটা হলে ভালোই হবে। কি বলো বড় ভাই? উনিও হেসে কথাটা বললেন। ওনাকে হেসে কথা বলতে দেখে সাফওয়ান খান বললেন, ভাই তো বলে দিল,
তাছাড়া এটাই ভালো বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। তোমরা কি বলো? কর্তীদের দিকে তাকিয়ে কর্তাদের অনুমতি পেয়ে ওনারাও মুচকি হেসে সায় জানিয়ে সবাই মাথা নাড়ালো, যার মানে এতে ওনাদেরও কোনো আপত্তি নেই। মাহমুদ খান সবার হাসি মুখ দেখে রোদের দিকে তাকিয়ে বললেন, রোদ আম্মু, তোমার কোনো আপত্তি আছে? রোদ মেজো চাচুর কথায় হাঁসফাঁস করে মায়ের দিকে তাকাতেই ওনার করা ইশারায় হ্যাঁ বলতে দেখে রোদ তাড়াতাড়ি করে চোখ নামিয়ে ছোট্ট করে বলল, না, আমার কোনো আপত্তি নেই। রাদীপ সিঁড়ি পর্যন্ত আসিল, তখন সবার কথায় ওখানেই দাঁড়িয়ে যায়। কথার শেষ সবার মতামত দেখে পাশাপাশি রোদকে সহমত দিতে দেখে রাদীপ অস্থির ভঙ্গিতে বলে, ও শিট, যা করার তাড়াতাড়ি করতে হবে। বলেই রুমে চলে যায়। আরিশও নিচে আসার জন্য করিডোর পর্যন্ত আসিল। নিচে বড়দের কথায় পাশাপাশি রাদীপকে এভাবে চলে যেতে দেখে বাঁ হাতের বুড়ো আঙ্গুল দাঁতে কামড়িয়ে হাসল। অতপর হেসে সিঁড়ি বেয়ে নিচে আসতেই সাফওয়ান খান ওকে ডেকে বললেন, তুমি কি জ্ঞানটানারকে বিয়ের ইনভাইট করেছিলে? আরিশ বাবার ডাকে সোফায় বসতে বসতে বলল, হ্যাঁ, বলে দিয়েছি। বলেছিলাম আজকে ফ্লাইটে উঠতে, কিন্তু কি ঝামেলার জন্য নাকি আজকে হবে না, কালকে উঠবে। চিন্তা করো না, ওরা হলুদ সন্ধ্যায় এখানেই থাকবে। বলে আরিশ সোফা থেকে উঠতে নিলে তৎক্ষণাৎ ওর ফোন বাজায়। পকেট থেকে ফোনটা হাতে নিয়েই দেখে সেখানে বড় করে লেখা সিস আরাধ্যা আফনাফ সুচি। কলটা দেখে মুচকি হেসে সোফায় বসে কলটা রিসিভ করে বলল, কেমন আছিস সুজি? ওই তো ব্রো আছি। কেন? আরে আর বলো না তো, কলেজের প্যারা পাশাপাশি পরীক্ষার চাপ সব মিলিয়ে অতিষ্ঠ, পাগল প্রায়। আরিশ সুচির কথায় দুঃখ প্রকাশ করে বলল। আরে সুজির কি কষ্ট। সুচি বুঝতে পারে আরিশ দুঃখ প্রকাশ করার নামে যে মজা নিচ্ছে, তাই ভ্রু কুচি করে বলল, ব্রো তুই আর মজা নিস না, আর আমাকে একদম সুজি বলবি না। আমি সত্যি বলছি, অনেক প্যারায় আছি। কি অবাক হচ্ছেন তো? সুচি কলেজ পড়ুয়া মেয়ে হয়ে আরিশকে তুই বলো কেন? তাহলে শুনেন, এ দুজন খালাতো ভাই বোনের সম্পর্কটাই এমন, কতক্ষণ তুমিতেই থাকবে, কতক্ষণ তুইতে। সুচি মেয়ে হিসেবে খুবই ভালো ও মিশুক। কিছুদিন আগে ওর অসুস্থ বাবা মারা গেছেন, সেই শোক কাটিয়ে এখন সে একটু স্বাভাবিক হয়েছে, এটাই অনেক। আরিশ সুচির কষ্টময় কথা শুনে বলল, আমি দেশে ফিরলাম, খালামুনি আসলো, তুই আসলি না কেন? ওরে ভাই, আসতে তো চাইছিলাম, একটু সমস্যার জন্য আসতে পারিনি। আরিশকে কারো সাথে হেসে হেসে কথা বলতে দেখে যুথি ভ্রুকুচকে সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নেমে ওর পাশে দাঁড়াতেই আরিশ আর চোখে ওকে একবার দেখে কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হেসে ওকে শুনিয়ে শুনিয়ে বলল, তোমাকে খুব মিস করছি সোনা, তুমি আসবে কবে সেটা বলো তো। সুচি আরিশের এহেন কথায় অবাকের চরম পর্যায়ে পৌঁছে দ্রুত ভঙ্গিতে বলল, এই ভাই, তোমার কি হয়েছে? এমন ভাবে বলছো কেন? আরিশ সুচিকে বোকা বনে যেতে দেখে ফোনটা মুখের সামনে এনে হোল্ড করে টেক্সট লিখে পাঠালো, আমার মৌচাক তোর সাথে কথা বলতে দেখে ভ্রু কুচকে তাকিয়ে আছে, তাই তাকে আর একটু খেপানোর জন্য। সুচি মেসেজটা পেতেই মুচকি হেসে মনে মনে বলল, পাগল। বলে মুখে বলল, আচ্ছা শোনো ভাই, আজ তো হবে না, কাল ছুটি নিয়ে পরশু গায়ে হলুদের সন্ধ্যায় থাকবো। আচ্ছা। বলে ফোনটা রেখে যুথিকে দেখেও না দেখার মতো করে উঠে চলে যেতে নিলে যুথি কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আরিশ ভাই। আরিশ ঠিকই ভেবেছিল তার বোকা মৌচাক এখন তাকে ঠিক পিছু ডাকবে, সেজন্য প্রস্তুতি নিয়েই দাঁড়িয়েছিল। ডাক পেতেই পেছন ঘুরে যুথির মুখের কাছাকাছি মুখ এনে বলল, হুম। যুথি আরিশকে এত কাছ থেকে লক্ষ্য করে তার মুখের দিকে একটু তাকিয়ে সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ঢোক গিলে নিঃশ্বাস নিতে নিতে ভাবল, তার শখের পুরুষ দেখতে কি মারাত্মক। উফ। আরিশ যুথিকে চোখ বন্ধ করে নিতে দেখে আশপাশটা তাকালো, অতপর টুক করে গালে একটা চুমু খেয়ে বলল, ডাকলি কেন? যুথি আরিশের চুমু খেয়ে তাড়াতাড়ি করে চোখটা খুলে আশপাশটা তাকাতেই দেখে না, কেউ তাদের দিকে তাকিয়ে নেই। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিশের দিকে তাকিয়ে বলল, কথা ছিল। আরিশ বসার ঘরে সবার দিকে একবার দেখলো, কেউ কাজ করছে তো কেউ মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে। এটা দেখে আরিশ হুট করে যুথিকে কোলে তুলে বাহিরের দিকে যেতে নিলে যুথি নামতে চেয়ে বলল,
আরে আরে কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? আরিশ যুথির কথায় কোনো জবাব না দিয়ে সোজা গার্ডেনের কাছে গিয়ে দাঁড়িয়ে একটু ঝুঁকিয়ে যুথির কপালে চুমু খেয়ে বলল। কি কথা এখন বল। নামান আমাকে। আরিশ যুথিকে আস্তে করে দাঁড় করাতেই যুথি মুখ দিয়ে ফুয়ের মতো শ্বাস ছেড়ে বলল। আমার কিছু জিনিস লাগবে। কি লাগবে? আপনাকে বলা যাবে না। তাহলে কিভাবে দিব? সে আমি নিয়ে নিব। কিভাবে? আপনি একটু আগে বলে এলেন না আমি যেন আপনার অনুপস্থিতিতে বাইরে না বের হই, তাই আপনার কাছ থেকে অনুমতি নিতে এলাম। আপনি শুধু বাইরে যাওয়ার পারমিশন দেন নো। প্লিজ। আমি তো বলতে নিয়েও থেমে যায়। যুথিকে থেমে যেতে দেখে আরিশ ওকে কাছে টেনে বলল। টাকা লাগবে? না না না, টাকা লাগবে না। আমার কাছে অনেক টাকা আছে। আমি শুধু কত টাকা আছে? অনেক আছে। তাহলে আমাকে দে। আপনাকে কেন দিব? তুই না বললি অনেক আছে? আছি তো। তাহলে সেখান থেকে আমাকেও কিছু দে। না, আপনাকে দিব না। কিন্তু আমার যে লাগবে। আরে আপনার তো অনেক টাকা আছে, আমার টাকা নিয়ে কি করবেন? আমি এত কিছু জানি না। আমার টাকা লাগবে, আমাকে টাকা দিতে হবে। না, দিব না। ওকে না দিলে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে চুমু খাও। আরিশ কথাটা বলতেই যুথি চোখ দুটো বন্ধ করে ঠোঁট দুটো চুমুর মতো করে আরিশের দিকে করতেই আরিশের কোনো রেসপন্স না পেয়ে চোখ মেলে তাকাতেই দেখে আরিশ ঠিক আগের মতো দাঁড়িয়ে। এটা থেকে ভ্রু কুঁচকে বলল। কি হলো, নুচ্ছেন না কেন? চুমু খাবি তুই, আমি কেন নিব? আরে আমি তো আপনার থেকে শার্ট, আপনাকে কি নাগাল পাবো? আমি কি জানি, হয়তো টাকা দিবি নয়তো চুমু খাবি। যুথি বুঝতে পারে আরিশ ইচ্ছে করেই এমন করেছে, তাই ও আরিশের থেকে নিজেকে ছাড়িয়ে ওভাবে দুপা পিছিয়ে গিয়ে দৌড়ে আরিশের গলায় ঝুলে চুমু খাওয়ার চেষ্টায় করতেই এবারও ব্যর্থ হলো, কারণ আরিশ ইচ্ছে করে মুখটা সোজা করে রেখেছে যেন যুথি চুমু খেতে না পারে। যুথি অনেক চেষ্টা করেও চুমু খেতে না পেরে হাল ছেড়ে আরিশের গলায় মুখ লুকাতেই আরিশ ওকে দুহাতে আবদ্ধ করে ডাকতেই ও আরিশের দিকে তাকালো। আরিশ মুচকি হেসে ও ঠোঁটে ঠোঁট মেলালো, এমন যে দুজনেই কতক্ষণ ছিল হয়তো দুজনার কারো জানা নেই। হঠাৎ ফাড়ির কথায় তাদের ধ্যান ভাঙে। হায় রে, কি ভালোবাসা! বাগানে বসে টাইটানিক মুভির সিন করছে। ফাড়ির কথায় যুথি আরিশের থেকে সরতে চাইলেও আরিশ তাকে সরতে না দিয়ে নিজের মন মতো কিছুক্ষণ থেকে ছেড়ে ফাড়ির দিকে তাকিয়ে বলল। বাগানে এসেও শান্তি নেই, অনেক বড় হয়ে গেছিস। দাঁড়া, তোরও একটা বিয়ের ব্যবস্থা করছি। আর বিয়া আমার কপালে নেই। বলে ফিক করে হেসে দিল। যুথি আরিশের কাছ থেকে একটু সরে ফাড়ির কাছে দাঁড়িয়ে বলল। আমি কি যাব? আরিশ তার প্রেয়সীর দিকে একবার তাকালো, অতঃপর কিছু একটা ভেবে বলল। ওকে, তবে আয়নকে সাথে নিয়ে যাবি। ঠিক আছে, আয়ন ভাইকে সাথে নিতে আমার কোনো সমস্যা নেই। ওকে। আরিশকে ওকে বলতে দেখে যুথি খুশি হয়ে আরিশকে হুট করে জড়িয়ে ধরে বলল। অনেক অনেক ধন্যবাদ। আমি বেরোচ্ছি, আমার ফিরতে লেট হবে। ঠিক মতো খেয়ে নিস। আরিশ চলে যেতেই যুথি ফাড়ির কাঁধে, ফাড়ি যুথির কাঁধে হাত দিয়ে খুশি মনে বাড়িতে ঢুকতে ঢুকতে ফাড়ি বলল। অবশেষে পূর্ণতা পাবে? আশা রাখছি, বাকিটা আল্লাহর উপর। বলে দু বোন আয়নের রুমে গিয়ে দেখে আয়ন এখনো ঘুমিয়ে। এটা দেখে একে অপরের দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বিরক্ত হয়ে আয়নের শরীর থেকে কাঁথাটা টেনে সরিয়ে দুজনে চিল্লিয়ে বলল। আয়ান ভাই, আর কত ঘুমাবে? এবার তো ওঠো, নিচে তানিশা এসছে। আয়ান ভাই, আর কত ঘুমাবে? এবার তো ওঠো, নিচে তানিশা এসেছে। বলে ঠোঁট কামড়ে হাসল। আয়ান দু বোনের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে পাশাপাশি তানিশার কথা শুনে সাথে সাথে ঘুম ঘুম চোখ নিয়ে লাফ দিয়ে বিছানায় বসে বলল। কি হয়েছে বনু? আর সত্যি তানিশা এসেছে? না, তোমাকে মিথ্যে বলে উঠলাম। আমার ইমোশন। আয়নকে ঠোঁট ভেটকাতে দেখে ভারী ভ্রু কুঁচকে বলল। আয়ান ভাই, তুমি তানিশার কথা শুনে এত খুশি হলে কেন? আরে তুই জানিস না, আয়ান ভাই তো আনিশাকে পছন্দ করে। হায় আল্লাহ, একে একে সবাই সেটেল হচ্ছে। আমার পছন্দের বিদেশি পোলা কবে আসবে? হায় রে, এমন পোলা মনে হয় আসবেও না, আর আমার বিয়েও হবে না। বলে দুঃখ প্রকাশ করতেই যুথি আয়ান ওর মুখের এক্সপ্রেশন দেখে ফিক করে হেসে উঠল।
অতপর যুথি আয়নের দিকে তাকিয়ে বলল, তোমাকে কালকে কি বলেছিলাম? আমি তো বললাম ভাই, পারমিশন দিলে নিয়ে যাব। উনি পারমিশন দিয়েছেন, এখন তো নিয়ে চলো। আচ্ছা তাহলে তোরা রেডি হ, আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। আচ্ছা। যুথি ফারি আয়নের কথায় রেডি হওয়ার জন্য যে যার রুমে যেতে যেতে ফারি নিজের কথা ভেবে উপরের দিকে তাকিয়ে বলল, আমার কপালটা এমন কেন? আমার প্রিয় কল্পনা পুরুষ, তুমি আসবে কবে? আমার মতোই অভাগীকে তোমার করবে কবে? বলে গেয়ে উঠল, সাত সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। গানটা গাইতে গাইতে ফারি দুঃখ প্রকাশ করে নিজের রুমে চলে গেল। বসার ঘরে যে যার কাজ সেরে রুমে যেতে থেকে গেল মেহজাবিন খান। যদিও উনি নিজের কাজই থেকেছেন, স্বামী ফিরেছে আজ দীর্ঘ 4 মাস পর, তাই নিজের হাতে স্বামীর জন্য ব্ল্যাক কফি বানাচ্ছেন। এই টাইমে উনি এটা খুবই পছন্দ করেন। তাই সাইফুল খানও স্ত্রীর খোঁজে রান্নাঘরে আসতেই ওনাকে একলা পেয়ে পেছন থেকে জড়িয়ে বললেন, কই জামাই দেশে ফিরছে, তাকে একটু আদর সোহাগ করবে, তা না করে রান্নাঘরে ঘুরঘুর করো। স্বামীর কথায় বেশ লজ্জা পান মেহজাবিন খান। অতপর বললেন, এই বুড়ো বয়সে তোমার আদর চাই, তাই না? স্ত্রীর এহেন কথায় মুখ বাঁকিয়ে শক্ত চোয়ালে বললেন, আমি একদম বুড়ো হইনি, আমি এখনো তাগড়া যুবক। বিশ্বাস না হলে রুমে চলে প্রুফ দিয়ে দিব। মেহজাবিন খান স্বামীকে মুখ বাঁকিয়ে কথা বলতে দেখে বললেন, 2 মেয়ের বাবা হয়েছে, আসছে উনি নাকি তাগড়া যুবক। সাইফুল খান স্ত্রীর কথায় আশপাশটা দেখলেন, অতপর ওনাকে কাছে টেনে করে তুলে রুমে গেলেন। কড়া রৌদ্র, বেলা প্রায় দুপুর 2:22 ঘরে। মার্কেটের সামনে দাঁড়িয়েছে আয়াম। দাঁড়িয়েছে বলে ভুল হবে, তাকে এক প্রকার বাধ্য করে মার্কেটের বাইরে দাঁড় করিয়ে যুথি ফাড়ি ভিতরে গেছে। প্রায় 1 ঘন্টা হতে চলল, এখনও তাদের কেনাকাটা শেষ হয়ে বাইরে আসার নাম নেই। যদিও আয়ান যেতে চেয়েছিল, কিন্তু যুথি কোনোভাবেই আয়ানকে ভেতরে নিতে রাজি নয়। তাই সে তখন থেকে বাইরে অপেক্ষা করছে। এমন কিছুক্ষণ সময় অতিবাহিত হতেই আয়ান দেখে ফারি যুথি কতগুলো শপিং ব্যাগ হাতে হাসি মুখে বেরিয়ে আসে। এটা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আয়ান এগিয়ে গিয়ে বলল, মেয়েদের নিয়ে এই জন্যই বের হতে হয় না, অবশেষে তোমরা বের হলে। আয়ান ভাই এমন করছো কেন? একটু মার্কেটেই তো নিয়ে এলে। হ্যাঁ হ্যাঁ, আমাকে রোদের ভিতর বাইরে দাঁড় করে নিজেরা ভিতরে এসির বাতাস খাচ্ছেন আর বড় বড় কথা বলছেন। বিশ্বাস করো, আর কখনো বড় বড় কথা বলবো না, একদম মেপে মেপে ছোট ছোট কথা বলবো। আয়ান যুথিকে মুসকি মুসকি হাসতে দেখে তেড়ে এসে বলল, তবে রে তুই দাঁড়া। তাকে আর কে পায়। এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে ফাড়ির হাত চেপে রাস্তায় ভূত দৌড়। ওদের দৌড়াতে দেখে আয়ান থামাতে চেয়ে বলল, বনু এইভাবে দৌড়াস না, আমি কিছু বলবো না। ব্যাস, আয়নের এতটুকু কথাই দুজনেই থেমে গেল। অতপর ঘুরে যুথি আয়নের দিকে তাকিয়ে বলল, আইসক্রিম শপে নিয়ে চলো। আচ্ছা চল। টাকা কিন্তু তুমি দিবে। ওকে। 3 ভাই বোন আইসক্রিম শপে আইসক্রিম খেয়ে তবেই বাড়ি ফিরল। যুথি ফাড়ি বাড়ি ফিরে জিনিসগুলো যুথির রুমে রেখে ফাড়ির দিকে তাকিয়ে বলল, সবকিছু নিয়েই তো এলাম, এবার সবকিছু ভালো ভালো হবে তো? ইনশাল্লাহ। এতটুকু বলে থেমে ফাড়ি আবার বলল, এখন একটা লম্বা শাওয়ার নিতে হবে বইনা, আমি গেলাম। বলে ফাড়ি যেতে নিলে যুথি ওকে থামিয়ে বলল, আচ্ছা ফারি, তুই তো অনেক গভীরে চিন্তা করে পদক্ষেপ নিস। আমি জানি আমি ম্যাচিওর নয়, বারবার ভুল করি, আমার থেকে অনেক ম্যাচিওর তুই। আমার পদে পদে ভুল হলে তুই সেটা ধরিয়ে দিতি, কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে সেটা তুই আমাকে বলে দিতি। কিন্তু একটা বিষয় তুই লক্ষ্য করলি না, আমিও প্রথমে ভাবিনি, তবে একদিন হঠাৎ মনে হলো, তাই অনেক ভেবে চিনতে মেলালাম। ফাড়ি যুথির হেয়ারি কথার কপাল কুঁচকে ভ্যা করে বলল, ও, তার মানে তোর কাছে বুদ্ধি হইছে। ফারি আমি সিরিয়াল। যুথিকে সত্যি সত্যি সিরিয়াস হতে দেখে ফাড়িও নড়ে চড়ে স্বাভাবিক হয়ে ওর কাছে এসে কাঁধে হাত দিয়ে বলল, কি হইছে বোন? আচ্ছা ফারি, সেদিন রাত্রিবেলার ঘটনা তোর খটকা লাগেনি? কোন রাত্রিবেলা?
আরে ওই দিন যেদিন আমি আর তুই গল্প করছিলাম এমন সময় উনি আমাদের নিচে ডেকেছিলেন। তো